কথা শেষ করে আমির আর চোখে পদ্মজার দিকে তাকালো। পদ্মজা ফোপাচ্ছে। হেমলতা অনেকক্ষণ চেষ্টা করে পদ্মজাকে নিয়ন্ত্রণে আনেন। বাড়িতে মঞ্জুরা, হানি সহ হানির শ্বশুর বাড়ির অনেকেই ছিল। তারা আগামীকাল ঢাকা ফিরবে। জামাই স্বাগতমের বিশাল আয়োজন করা হয়েছে। পূর্ণা পদ্মজা লাবণ্যকে টেনে নিয়ে যায় ঘরে। হানির স্বামী আমিরকে নিয়ে গল্পের আসর জমান। আমির আসার সময় গরুর গাড়ি ভরে বাজার করে নিয়ে এসেছে। হেমলতা এসব গুছাচ্ছেন। তিনি বারবার করে মজিদ মাতব্বরকে বলে দিয়েছিলেন ফের যাত্রায় বাজার না পাঠাতে, তবুও পাঠিয়েছেন। ফেলে তো দেওয়া যায় না। রাতের খাবার শেষ হয়েছে অনেকক্ষণ। পূর্ণাকে আমির ছোট আপা ডাকে। শালির চোখে একদমই দেখছে না, তেমন রসিকতাও করছে না। আমিরের ব্যবহারে পূর্ণা ধীরে ধীরে আমিরকে বোন জামাই হিসেবে পছন্দ করছে। না হোক নায়কের মতো সুন্দর, মন তো ভালো। হানির বড় ছেলে লাবণ্য, আমির আর পূর্ণা লুডো খেলছে। পদ্মজা কিছুক্ষণ খেলে উঠে চলে এসেছে। হেমলতা মোর্শেদ বারান্দার বেঞ্চিতে বসেছিলেন। পদ্মজা দরজার পাশে এসে দাঁড়ালো। মোর্শেদ দেখতে পেয়ে ডাকলেন, কিরে মা, আয়। পদ্মজা দুজনের মাঝখানে বসিয়ে দিলেন। তারপর প্রশ্ন করলেন, হোর বাড়ির মানুষেরা ভালো তো? পদ্মজা নতজানু হয়ে জবাব দিল, সবাই ভালো। একটু আধটু সমস্যা থাকবেই, মানিয়ে নিস, জয় করে নিস, সব কিছু অর্জন করে নিতে হয়, বললেন হেমলতা। পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে মৃদু করে হাসলো। হেমলতা আবার বলল, তোর শাশুড়ি একটু কঠিন তাই না? চিন্তা করিস না, যা বলে করবি, পছন্দ অপছন্দ জানবি, সেই মতো কাজ করবি, দেখবি ঠিক মাথায় তুলে রেখেছে। আচ্ছা আম্মা, বলল পদ্মজা। সব শাশুড়ি ভালো হয় না লতা। আমার শাশুড়ির আজীবন তেল দিলাম, কোনো পরিবর্তন হয়েছে? হয়নি, বললেন হানি। তিনি ঘর থেকে সব শুনেছিলেন, কথা না বলে পারলেন না। হেমলতা এক হাতে পদ্মজাকে জড়িয়ে ধরেন। তারপর হানির উদ্দেশ্যে বলেন, আমার পদ্মর কপাল এত খারাপ নিশ্চয়ই হবে না। পদ্মর অবস্থা আমার মতো হয়েছে। যদি শুনি পদ্মকে তুলে নিয়ে যাব আমার কাছে, তুই মিলিয়ে নিস। আহ থামো তো আপা, আমির লাবণ্য শুনবে, কি ভাববে? হানি আর কিছু বললেন না। চারজন মানুষ নিশ্চুপ বসে রইলেন অনেকক্ষণ। এক সময় হেমলতা রান্নাঘরের দিকে যান। রান্নাঘর গোছানো হয়নি। মোর্শেদ নিজের ঘরের দিকে পা বাড়ান। সারাদিন অনেক ধকল গেছে, ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। হানি পদ্মজার পাশে বসলেন, বললেন, শোন মা, শাশুড়িরে বেশি তেল দিতে গিয়ে নিজের জীবন নষ্ট করবি না। তোর মায়ের অনেক জ্ঞান অভিজ্ঞতা মানি, কিন্তু লতার শাশুড়ি নিয়ে সংসার করতে হয়নি, তাই সে জানে না। আমি জানি শাশুড়িরা কেমন কালসাপ হয়। এরা সেবা নিবে দিন রাত, বেলা শেষে ভুলে যাবে। নিজের কথা আগে ভাববি, শাশুড়ি ভুল বললে জবাব দিবি, সাথে সাথে নিজের জায়গাটা বুঝে নিবি। পড়াশোনা থামাবি না, পড়বি আর আরামে থাকবি। আমরা বান্দি পাঠাইনি, সাক্ষাৎ পরি পাঠাইছি। শুনছি আমিরের টাকা পয়সা জমি জমা অনেক আছে, তাহলে তোর আর চিন্তা কিসের? জামাই হাতে রাখবি, তাহলে পুরো সংসার তোর। আমার কপালে এসব ঠেকেনি। আমি বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির মানুষের মন রাখতে রাখতে কখন বুড়ি হয়ে গেছি বুঝিনি। বুঝছিস তো? পদ্মজা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। প্রসঙ্গ পাল্টাতে বলল, মেজো আপা আসে নাই কেন? বিয়ে কবে আপার? ওর তো পরীক্ষা সামনে, পড়াশোনা শেষ করুক, এরপর বিয়ে দেব। বিয়ে না ঠিক হওয়ার কথা ছিল, হয়নি? কবে? বললেন হানি। পদ্মজা হানির প্রশ্নে খুব বেশি অবাক হলো। কৌতূহলী হয়ে জানতে চাইল, আম্মা না কয়দিন আগে তোমাদের বাড়িতে গেল বড় আপার বিয়ে ঠিক করতে? হানি হা হয়ে তাকিয়ে রইলেন পদ্মজার দিকে। তিনি কিছুই বুঝছেন না। তার মেয়ের বিয়ে আবার কবে ঠিক হওয়ার কথা ছিল? পদ্মজা বিয়ে করে কি আবল তাবল বকতেছে? তিনি বললেন, কি বলিস? হানির সহজ সরল মুখখানার দিকে পদ্মজা এক দৃষ্টিতে চেয়ে রইল। সে ভাবছে, আম্মা রাজধানীতে তাহলে কেন গিয়েছিল? মিথ্যে কেন বলেছে? সেদিন রাজধানীতে গিয়েছিল বলেই এত বড় অঘটন ঘটেছিল। না, অঘটন ভাগ্যেই লেখা ছিল, কিন্তু মিথ্যে কেন বলল আম্মা? মাদানী নদীর বুকে কুন্দ ফুলের মতো জোনাকি ফুটে রয়েছে। পদ্মজা তা এক মনে চেয়ে দেখছে। রাত অনেকটা, আমির ঘুমাচ্ছে। 3 দিনে আমিরের সাথে পূর্ণা প্রেমার খুব ভাব হয়েছে। সারাক্ষণ আড্ডা, লুডু খেলা। পদ্মজা যত দেখছে তত আমিরের প্রেমে পড়ছে। আমিরের ঘুমন্ত মুখের দিকে চেয়ে থাকতে থাকতে পদ্মজার মনে পড়ল, আগামীকাল ফিরে যেতে হবে শ্বশুরবাড়ি। মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আবার চলে যেতে হবে। ভাবতেই মন খারাপ হয়ে আসে। মন ভালো করতে চলে আসে নদীর ঘাটে। জোনাকিদের কুরুক্ষেত্র দেখতে দেখতে কেটে যায় অনেকক্ষণ। আধার ভেদ করে একটা আলোর ছায়া লাগে চারপাশে। এই সময় কে এলো? পদ্মজা ঘাড় ঘুরে তাকালো। মাকে দেখে একগাল হাসলো। হেমলতা হারিকেন হাতে নিয়ে এগিয়ে আসেন। কিঞ্চিত রাগ নিয়ে বললেন, এত রাতে একা ঘাটে এসেছিস কেন? মার খাসনি অনেকদিন, বিয়ে হয়েছে বলে আমি মারবো না নাকি?
হেমলতার ধমকে পদ্মজা মেরুদণ্ড সোজা করে থমথম হয়ে দাঁড়ালো। মা শেষ কবে মেরেছে পদ্মজা মনে করতে পারছে না। তিনি যেভাবে বললেন মনে হলো না জানি কত মেরেছে, তাই সেও ভয় পাওয়ার ভান ধরলো। যাচ্ছি ঘরে। কি জন্য এসেছিলি? ঘুম আসছে না। হেমলতার কণ্ঠটা নরম শোনালো। কাল চলে যেতে হবে তাই মন খারাপ হচ্ছিল। হেমলতা হারিকেন মাটিতে রাখেন, তারপর দু হাতে পদ্মজাকে বুকে টেনে নেন। পদ্মজার কান্নার বাঁধন ছেঁড়া হলো। মায়ের বুকে মুখ চেপে পিঠটা বারংবার ফুলে ফুলে উঠতে লাগলো। কিছুক্ষণ এভাবেই পার হলো। এত সহজে কাঁদিস কেন? মা বাবার কাছে সারা জীবন মেয়েরা থাকে না মা, তুমি সাথে চলো। পাগল মেয়ে বলে কি? কান্না থেমেছে? পদ্মজার দু হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে। আমির তো ঘুমে, তুইও ঘুমিয়ে পড় গিয়ে। পদ্মজা মাথা নাড়ালো। দুই কদম এগিয়ে আবার চটজলদি পিছিয়ে আসে। মাকে জিজ্ঞাসা করে, তুমি ঘুমাবে না আম্মা? ঘুমাবো, চল আম্মা। হেমলতা হারিকেন হাতে নিয়ে পদ্মজার চোখের দিকে তাকালেন। পদ্মজা বলল, তোমার জীবনের সবটা আমাকে বলেছো, কিছু আড়ালে থাকলে সেটাও বলো আম্মা। কেন মনে হলো আর কিছু আছে? হেমলতার কণ্ঠটা অন্যরকম শোনালো। মনে হয়নি, এমনি বলে রাখলাম। পদ্মজা নতজানু হয়ে নিজের নখ খুঁড়ছে। হেমলতা স্থির দাঁড়িয়ে রইলেন। কেটে যায় অনেকটা সময়। তিনি ঢোক গিলে গলা ভেজান, তারপর বললেন, তাই হবে। পদ্মজা খুশিতে তাকালো। নিশ্চয়ই এখন সব বলবে আম্মা। হানি খালামণির বাড়ির কথা বলে সেদিন কোথায় গিয়েছিল? এখনই জানা যাবে। হেমলতা আশায় পানি ঢেলে দিলেন। এখন ঘুমাতে যা, অনেক রাত হয়েছে। পদ্মজার চোখে মুখে উজ্জ্বলতা নিভে গেল। মা কাঙ্ক্ষিত প্রসঙ্গটি কেন এড়িয়ে যাচ্ছেন? পদ্মজা সরাসরি জিজ্ঞাসা করার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারছে না। জড়তা ঘিরে রেখেছে তাকে। মা সবসময় নিজ থেকে সব বলেন, নিশ্চয়ই কোনো কারণে এই বিষয়ে চুপ আছেন। পদ্মজা মনে নিজেকে সান্ত্বনা দিল, একদিন আম্মা বলবে অবশ্যই। কালো মেঘে ঢাকা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। লাহারি ঘরের বারান্দায় হাত পা ছড়িয়ে বসে আছেন হেমলতা। সন্ধ্যার আজান পড়বে। চারপাশে এক মায়াবী ঘন ছায়া, মন বিষাদময়। পদ্মজা দুপুরে মোড়ল বাড়ি ছেড়েছে। বিদায় মুহূর্তটা একটু স্বস্তির ছিল না। মেয়েটা এত কাঁদতে পারে? তবে হেমলতার চোখ শুকনো ছিল। মায়ের চোখ শুকনো দেখে কি পদ্মজা কষ্ট পেয়েছিল? কে জানে। হেমলতা বারান্দা ছেড়ে উঠতে গিয়ে আবিষ্কার করলেন শক্তির অবস্থান শূন্যে। তিনি আবার বসে পড়েন, হেসে ফেললেন। পদ্মজা ছাড়া এত দুর্বল তিনি, এটা ভাবতে অবশ্য ভালো লাগে। হেমলতা আকাশের দিকে তাকান, চোখ দুটি জ্বলছে। জল ভরা চোখ নিয়ে আবার হাসলেন। কি যন্ত্রণাময় সেই হাসি। মাটিতে হাতের ভর ফেলে উঠে দাঁড়ান তিনি। এলোমেলো পায়ে লাহারি ঘর ছাড়েন। উঠোনে এসে থমকে দাঁড়ান। বাড়ির গেট খোলা ছিল। পাতলা অন্ধকার ভেদ করে একটি নারী অবয়ব এগিয়ে আসছে বাড়ির দিকে। হেমলতা নারীর ছায়াটি স্পষ্ট মুখ দেখার জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকেন। গেটের কাছাকাছি আসতেই হেমলতা আন্দাজ করতে পারেন কে এই নারী। তিনি মৃদু হেসে এগিয়ে যান। অনেক দেরি করলেন আসতে। বাসন্তী উঠোনে পা রেখে বললেন, আপনি আমাকে চিনেন? হেমলতা জবাব না দিয়ে বাসন্তীর ব্যাগ নিতে হাত বাড়ালেন। বাসন্তী ব্যাগ আড়াল করে ফেললেন। তিনি খুব অবাক হচ্ছেন। মনে যত সাহস নিয়ে এসেছিলেন সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হেমলতা বললেন, আপনি এই বাড়িতে নির্দ্বিধায় থাকতে পারেন। আমি বা আমার সন্তানদের পক্ষ থেকে আপত্তি নেই। আপনি আমাকে চিনলেন কিভাবে? সে যেভাবেই চিনি, জেনে কি লাভ আছে? আপনি প্রথম দিনই একা আসতে পারতেন, লোকজন না নিয়ে। বাসন্তীর এবার ভয় করছে, শরীর দিয়ে ঘাম ছুটছে। একটা মানুষ সতীন দেখে এত স্বাভাবিক কি করে হতে পারে? হ্যালো, আসসালামু আলাইকুম।